গরিব এবং মধ্যবিত্ত শ্রেণীর স্টুডেন্টদের ফ্রিতে একটি চ্যানেলে পড়ানোর জন্য একজন মানুষের পিছনে আমাদের দেশের বড় বড় নামকরা শিক্ষা প্রতিষ্ঠান বা কোচিং সেন্টারগুলো কীভাবে আদা জল খেয়ে পিছনে পড়ে যায় সেই চ্যানেলে শাটার ডাউন করতে, সেই বিষয়েই এই সিরিজটিতে দেখানো হয়েছে। এতে অভিনয় করেছেন বিখ্যাত টলিউড অভিনেত্রী দেবশ্রী রায়। তাহলে চলুন সিরিজটির এক্সপ্লেনেশনটি আরম্ভ করা যাক। সিরিজটি শেষ অবধি দেখুন বন্ধুরা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করুন। সিরিজের শুরুতেই আমরা দেখতে পাই সুচরিতা লাহিড়ী মানে সবারকার প্রিয় কেমিস্ট্রি মাসিকে। এই কেমিস্ট্রি মাসি একজন বড় নামকরা আইটিউবার, যিনি অনলাইনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এন্ট্রান্স পরীক্ষার কোচিং দেন। এই সদ্য শুরু করা চ্যানেলে এখন তার প্রচুর ফ্যান ফলোয়িং। বেশিরভাগ স্টুডেন্ট যারা প্রচুর টাকার বিনিময়ে বড় বড় নামকরা কোচিং সেন্টারে পড়তে পারেন না, এই কেমিস্ট্রি মাসি তাদের জন্য ভগবানের বরদান। আজ এন্ট্রান্স পরীক্ষা, তাই সুচরিতা দেবী একটা ভিডিও রেকর্ড করলেন তার ছাত্রছাত্রীদের এনকারেজ করার জন্য, যাতে করে কেউ ভয় না পেয়ে মাথা ঠান্ডা করে পরীক্ষাটা দিতে পারে। প্রচুর স্টুডেন্ট তার এই লাইভ ভিডিওটা দেখলো। তিনি এও বলে দেন যে অর্গানিক কেমিস্ট্রিতে হাইড্রোকার্বন, অ্যালকোহল, কার্বনাইল কম্পাউন্ড, পলিমার্স আর ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে পিরিয়ডিক টেবিল, কেলবন্ডিং সেগমেন্ট থেকে প্রশ্ন আসতে পারে। এবং এটাও বলেন যে কেমিস্ট্রি মোটেই কঠিন বিষয় নয়। মা পরীক্ষা দেওয়ার সময় যে দইয়ের ফোঁটাটা দেন সেটাও কেমিস্ট্রি, সেটা সম্পর্কের কেমিস্ট্রি। কিন্তু পরের সিনেই আমরা দেখতে পাই যে পরীক্ষার সেন্টারে নোটিশ বোর্ড দেওয়া হয়েছে আর আজকের পরীক্ষা বাতিল করা হয়েছে। কারণ হিসেবে টিভি নিউজে জানা যায় যে 2008 সালের পর আবার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে। এদিকে সুচরিতা দেবী তার বাগানে জল দিচ্ছিলেন, তখন তার বাড়িতে এলো পুলিশ। এসে গোটা বাড়ির কাগজপত্র ফাইল ঘাটাঘাটি করতে শুরু করলো আর চারদিকে তছনছ করতে শুরু করলো। সুচরিতা দেবী কি হয়েছে জানতে চাইলে পুলিশ জানালো যে আপনি বিরাট ব্যবসা ফেঁদে বসেছেন, অথচ আপনাকে দেখে বোঝার উপায় নেই। এন্ট্রান্সের কোশ্চেন পেপার লিক করেছেন আপনি, চলুন থানায় চলুন। সুচরিতা দেবীর মাথায় বজ্রপাত পড়ার মতো অবস্থা, কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি। এরপর আমরা দেখতে পাই 8 মাস আগের কিছু ঘটনা। মানে বন্ধুরা, সিরিজটিতে মাঝের মধ্যেই পাস্টের কিছু ঘটনা আমরা দেখতে পাবো, তাই আমি পাস্টের ঘটনাটাকেই প্রথমে এক্সপ্লেন করে নেব তোমাদের বুঝবার সুবিধার জন্য, এবং পরে আমি বর্তমানটাকে এক্সপ্লেন করব। তাহলে চলো চলে যাই ফ্ল্যাশব্যাকে। সেদিন সুচরিতা দেবীর আর তার হাজবেন্ড সুশোভন লাহিড়ীর 35তম বিবাহবার্ষিকী। তার মেয়ে পুলু এসেছে টেক্সাস থেকে, তাকে আনতে গেছিল তার দাদা রিভু। সুচরিতা দেবী এবং সুশোভন লাহিড়ীর এক ছেলে এক মেয়ে। রিভুর বিয়ে হয়ে গেছে, তার স্ত্রীর নাম মৌ। কিন্তু পুলুকে আনতে যাওয়ার কথা ছিল তার ফিয়ন্সে অর্ঘ্য। কিন্তু কিছুদিন ধরেই তাদের সম্পর্কটা ঠিক চলছে না। যাই হোক, সারা বাড়ি প্রচুর লাইট দিয়ে সাজানো হয়েছে, অনেক স্পেশাল গেস্ট এবং কাছের বন্ধু বান্ধবরাও রয়েছেন সেখানে। পুলুর ফিয়ন্সে অর্ঘ্য সেখানে এসেছে, অনেকদিন পর ওদের দেখা, তাই ওরা একটু আলাদা করে কথা বলতে গেল। টেক্সাসে থাকাকালীন পুলু একটা ক্যাজুয়ালি সম্পর্ক তৈরি হয়েছে। কোনো কারণে মন ভালো না থাকায় অর্ঘ্যর ফোন বা মেসেজ কোনোটাই ও দেখতো না, এটাই অর্ঘ্যের রাগ। যাই হোক, আবার আমরা চলে যাই সুচরিতা দেবীর টেবিলে, যেখানে একজন অফিস কলিগের স্ত্রী বলছেন যে তার বড় ছেলেকে নিয়ে কোনো টেনশন নেই, কেননা ওকে কোটায় ভর্তি করে দেওয়া হয়েছে, চিন্তা ছোট ছেলেকে নিয়ে। ওই মহিলার হাজব্যান্ড বলেন কোনো চিন্তা নেই, ওকে আমরা সাকসেসে ভর্তি করে দেব, দেখবে চাপে পড়ে বাপ বাপ বলে পড়ছে। আর তাছাড়া ইঞ্জিনিয়ারিং বলুন বা ডাক্তারি বলুন, এখন তো ওরাই টপে, কর্পোরেট স্ট্রাকচার ছাড়া এগুলো হয় না। সুচরিতা দেবী তখন ওনাদের ছোট ছেলে রোহনকে ডেকে জিজ্ঞেস করলেন, মেডিকেল দিচ্ছ না ইঞ্জিনিয়ারিং দিচ্ছ? রোহন বলল, বাবা বলেছেন দুটোতেই বসতে। সুচরিতা দেবী বললেন, তোমার কোনটা পছন্দ? রোহন বলল, আসলে আমার কেমিস্ট্রিটা তো খুবই উইক, স্কুলে তো স্কুলের মতো সিলেবাস শেষ করে দিচ্ছে, কোথাও যদি বুঝতে অসুবিধা হচ্ছে সেটাও কোচিং সেন্টারে কোনোভাবে হেল্প করে না। সুচরিতা দেবী বললেন, কেমিস্ট্রি খুব একটা কঠিন নয়, ইকুয়েশন মনে রাখার কয়েকটা ট্রিক আমি তোমায় শিখিয়ে দেবো, তুমি আমার কাছে চলে আসবে। তখন সবার সামনে তার হাজব্যান্ড সুশোভন বললেন, রোহন জয়েন্টের কোচিং নিচ্ছে, জয়েন্টের কোচিং তুমি পড়াবে?
তার সাথে সাথে সকলের সামনে এটাও জানালেন যে আমার বাড়িতে যে কাজের মেয়েটা আছে তার ছেলেকেও পড়ায়, তাই মাঝের মধ্যে ওর মধ্যে দিদিমণি দিদিমণি ভাব এসে যায়। এই কথাটাই সুচরিতা দেবীর খুব খারাপ লাগলো। সারা রাত তার ঘুম এলো না। এই কথাগুলো তার মাথায় ঘোরাফেরা করতে থাকলো। সুশোভনের ঘুম ভাঙালে সুচরিতা দেবী তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি আমাকে কেন বিয়ে করেছিলে? সুশোভন বললেন, এতদিনের পর তোমার হঠাৎ করে এই কথাটা জানতে ইচ্ছে করছে? সুচরিতা দেবী বললেন, হঠাৎ করে তো আমি এটাও জানতে পারলাম যে আমার টুকটাক গুণগুলো তোমার কাছে কতটা গুরুত্বহীন। এমএসসি করার পর যখন স্কুলে প্রথম চাকরির সুযোগ পেলাম তখন ভেবেছিলাম তুমি তোমার বাড়ির লোকদের বোঝাবে যে মেয়েদের চাকরি করাটা কোনো অপরাধ নয়। হঠাৎ করে তার কথার মাঝেই সুশোভনবাবু বলে উঠলেন, এতদিনে হাতা খুন্তি নাড়ার পর আজ তোমার কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস পাওয়ার কথাটা মনে পড়ে গেল। সুচরিতা দেবী বললেন, আমি রান্না করতে ভালোবাসি কিন্তু রাঁধুনি নয়। সুশোভনবাবু বললেন, যত বয়স উঠছে তত তোমার পাগলামো বাড়ছে। এই বলে তিনি পাশ ফিরে শুয়ে পড়লেন। সকালবেলা মর্নিং ওয়াক থেকে ফেরার পথে সুচরিতা দেবী দেখলেন একজন ইউটিউবার গৌতম চা দোকানের সামনে তার ভিডিও শ্যুট করছে। সুচরিতা দেবী তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে এই চ্যানেলটা তোমরা কি করে চালাও? তখন মেয়েটি বলে যে আমি কন্টেন্ট বানাই, আর তার সাথে ছিল বাপ্পা বলে একজন ক্যামেরাম্যান, সে ফটো তুলে। এরপর ভিডিওগুলো রেগুলারলি আপলোড করা হয়, এভাবেই চ্যানেলটা চলে। এই চ্যানেলটা ব্লগিং চ্যানেল। সুচরিতা দেবী বললেন, তাহলে তো অনেক সময় লাগে। মেয়েটি বলল, হ্যাঁ সময় যেমন লাগে তেমনি অনেক টাকাও পায়, কিন্তু এটা নির্ভর করছে ভিউজ ওয়াচ টাইমের উপর। আপনি যদি এই ব্যাপারে ইন্টারেস্টেড হন তাহলে আমাদের জানাবেন, আমরা হেল্প করে দেব। এরপর ব্রেকফাস্টের সময় গরম গরম লুচি ভেজে সুচরিতা দেবী তার স্বামী, ছেলে এবং মেয়েকে অফিসে পাঠালেন। সুশোভনবাবু গেলেন সাকসেস হায়ার এডুকেশন সেন্টারে মিস্টার মোহিত আগরওয়ালের কাছে। তার আগে বলে রাখি, সুশোভন লাহিড়ী হলেন জয়েন্ট এন্ট্রান্স এডুকেশন বোর্ডের মেম্বার। তিনি ডিসাইড করেছেন আগের বছর থেকে কোয়েশ্চেন পেপারের প্যাটার্ন চেঞ্জ করা হবে যাতে সাজেশন না মেলে। তা এই ব্যাপারেই মিস্টার আগরওয়াল সুশোভনবাবুকে একটা ইউরোপ ট্যুর স্পন্সর করেন এবং পরিবর্তে কোয়েশ্চেন পেপারের প্যাটার্নটা মিস্টার আগরওয়ালের সাথে শেয়ার করতে বলেন। কিন্তু সুশোভনবাবু খুবই অনেস্ট মানুষ, তিনি প্রপোজালটা অ্যাকসেপ্ট না করে সেখান থেকে চলে যান। অন্যদিকে সুচরিতা দেবী তার বৌমা মৌকে এই ইউটিউব চ্যানেলের কথাটা বলে এবং ঈশানী আর বাপ্পার সাথে দেখা হওয়ার কথাটাও বলে। এও বলে যে তার নিজের একটা চ্যানেল খোলার খুবই ইচ্ছা হয়েছে যেখানে তিনি অনলাইনে কেমিস্ট্রি পড়াবেন। মৌ খুবই এনকারেজ করলো তার শাশুড়ি মাকে, বললো একদিন বাপ্পা আর ঈশানীকে ডাকো, আমি তারপর তোমায় সব কিছু শিখিয়ে দেবো। অন্যদিকে রিভু, অর্ঘ্য আর পুলু গেছে রেস্টুরেন্টে। কথায় কথায় অর্ঘ্য বলল, কী রে পুলু, তোর দাদাকে বলেছিস বিষয়টা? রিভু বলল, কী বিষয়? অর্ঘ্য ঠাট্টা করে বলল, এই পুলু কি আর সে পুলু আছে? টেক্সিসে গিয়ে ও এখন বদলে গেছে, ও এখন আর আমাদের পছন্দ করে না। পুলু রেগে গিয়ে অর্ঘ্যকে বলল, তুই কি সিন ক্রিয়েট করার জন্যই আমাকে এখানে ডেকেছিস? অর্ঘ্য তাও সে কথায় ধ্যান না দিয়ে মোবাইলে সিনথিয়া নামে একজন ফরেনারের ফটো দেখা বলল, একে চিনিস? রিভু বলল, হ্যাঁ এ তো পুলুর বান্ধবী, আমিও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি। এসবের কারণে পুলু রেগে সেখান থেকে চলে গেল। এরপর আসি সুচরিতা দেবীর কাছে। বাপ্পা বলে ছেলেটি সেই তখন থেকে ইউটিউব চ্যানেলে কী করে ভিডিও শ্যুট করতে হয়, কীভাবে ভিউয়ার্সদের সাথে ইন্ট্রোডাকশন করতে হয় সেইটা প্রাণপণ বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সুচরিতা দেবী কিছুতেই বুঝতে পারছিলেন না। তখন মৌ বলল, ধরো তুমি স্কুলে পড়াও, সেখানে ক্লাসে ঢুকে স্টুডেন্টদের সাথে কি বলে ইন্ট্রোডাকশন করবে সেটাই এখানে বলার চেষ্টা করো। এভাবেই রোজ রোজ প্র্যাকটিস করতো সুচরিতা দেবী। তারপর কিছুটা শিখলেন, কিন্তু যখনই ভিডিও অন করতেন তখনই তিনি তার জানা কেমিস্ট্রিটাও ভুলে যাচ্ছিলেন। যাই হোক, অনেক বোঝানোর পর আস্তে আস্তে কিছুটা স্থিত হলেন তিনি। অনেক ভেবেচিন্তে চ্যানেলের নাম দিলেন কেমিস্ট্রি মাসি এবং তিনি এক ইউনিক কন্টেন্টে কেমিস্ট্রি বোঝাতে শুরু করলেন। রান্নাবান্নার সাথে কেমিস্ট্রি যে কতটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সেটাই তিনি বোঝাতে থাকলেন। ওনার পড়ানোর ধরন অনেক ছাত্রছাত্রীদের খুব পছন্দ হলো। অল্প কিছুদিনের মধ্যেই 5 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল কেমিস্ট্রি মাসি। একদিন সুশোভনবাবু তার অফিস কলিগদের থেকে সুচরিতা দেবীর এই ব্লগের ব্যাপারটা জানতে পারলেন, কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হেড নীলাঞ্জনবাবু এই বিষয়টাতে
একটু পলিটিক্যাল রং লাগিয়ে বোঝালেন সুশোভনবাবুকে। তিনি বললেন, চিত্রা সেন নামে অপোজিশন পার্টির একজন মহিলা এই চ্যানেলটিতে অনেক কমেন্ট করছে, আর তার নিচেও আসছে প্রচুর কমেন্ট, মানে এটা একটা পলিটিক্যাল রং নিতে চলেছে। রাত্রে ডিনার টেবিলে সবাইকে চমকে দেবেন ঠিক করেছিলেন সুচরিতা দেবী, যে মাত্র 5টা ভিডিওতে 50,000 ভিউজ হয়েছে, 3K সাবস্ক্রাইবার পার হয়ে গেছে সেই জন্য। কিন্তু সুশোভনবাবু রেগে গিয়ে বললেন, তোমার মায়ের মাথা খারাপ হয়ে গেছে, এই বয়সে এসে ইউটিউবার হওয়ার শখ হয়েছে, যদি পড়ানোর ইচ্ছা থাকে তাহলে বাড়িতে টিউশন পড়াও, লোকে হাসাহাসি করছে। এই চ্যানেলটা একটি পলিটিক্যাল কালার পেয়ে গেছে, যারা চাকরির জন্য আন্দোলন করছে তারা কমেন্ট করছে, আর তারা সবাই অপোজিশনের স্টুডেন্ট উইংসে কাজ করে। সোশ্যাল মিডিয়াটা এত সহজ জায়গা নয়, ভিডিওগুলো ডিলিট করে দাও আর চ্যানেলটাকে বন্ধ করে দিতে বলেন সুশোভনবাবু। রিভুও ওর বাবার সাথে সহমত হয়। সুচরিতা দেবী বলেন, তোরা কমেন্টগুলো নিয়ে একটু বেশি মাথা ঘামাচ্ছিস না? আমার পড়াতে ভালো লাগে, আমি পড়াই, আগে পারিনি এখন পারছি, তোদের কি অসুবিধা হচ্ছে? আমি চ্যানেল বন্ধ করব না। তখন সুশোভনবাবু রেগে গিয়ে বললেন, এই বাড়িতে এসব চলবে না। এই কথাটাই কষ্ট পেয়ে সুচরিতা দেবী টেবিল ছেড়ে উঠে চলে যান। পরদিন সকালে সুশোভনবাবু চা খেতে খেতে খবরের কাগজ পড়তে যাবার সময় দেখলেন সেখানে একটা চিঠি লেখা রয়েছে। সেখানে লেখা রয়েছে, সুশোভন, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এটা বিশ্বাস করতে তোমার এখনো কিছুটা সময় লাগবে। তুমি বরাবরই খুব সফল একজন মানুষ, উদাহরণ হতে গেলে সাফল্য লাগে। আমার এই চ্যানেল করা নিয়ে তুমি বোধহয় খুবই বিড়ম্বনায় পড়েছ, ভাবছো এই বুঝি তোমার স্ট্যাটাসটা পড়ে গেল, তাই তোমার বিড়ম্বনা বেশি বাড়াচ্ছি না। সে ছেলেটি যে আমার ভিডিও শ্যুট করে দেয় বাপ্পা, ওদের ফ্ল্যাটের নিচের দোতলাটা আমি ভাড়া নিয়েছি। মিনুদিকে সব বলে এসেছি, তোমার রান্না, ওষুধ, ফাইল। অনেক সাহস জুগিয়ে যখন একটা চ্যানেল খুলেই ফেলেছি, তখন একটু লড়েই দেখি না কি হয়। সেদিনটা পেরোলে পরদিন সকালে সুশোভনবাবু আনতে যান সুচরিতা দেবীকে, কিন্তু চ্যানেল বন্ধ করার বিনিময়ে কিছুতেই ফিরে যেতে রাজি হন না সুচরিতা দেবী। অন্যদিকে রিভু ওর মার উপর রেগে আছে। হঠাৎ করে 35 বছরের এই সেপারেশনের কি মানে হয়? মৌ বলল, তোমার মা তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ তো আনেনি, শুধু আলাদা গিয়ে আছে, আর আলাদা থাকার জন্য সে টিপিক্যাল কারণগুলোকে আনতে হবে এরকম তো নয় ব্যাপারটা। রিভু রেগে গিয়ে বলল, হ্যাঁ, নিজের মা হলে কি এই কথাগুলোই বলতে পারতে? মৌ অবাক হয়ে চেয়ে দেখল রিভুকে এবং চুপ করে গেল। একদিন সকালে হঠাৎ করে সুচরিতা দেবীর কাছে রোহন এসে কাঁদতে কাঁদতে বলে, এবার বোধহয় উচ্চ মাধ্যমিকে আমি ফেল করে যাব। অক্সিডেশন ডিটেকশন আমার মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। অর্গানিক খুললে মনে হচ্ছে হিব্রু ভাষায় লেখা। বাবাকে কত করে বললাম ইঞ্জিনিয়ারিংটা নেব না, নিতে বসি। বাবা বলল, যখন টাকা দিচ্ছি তখন দুটোতেই বস। সুচরিতা দেবী জিজ্ঞেস করলেন, তোমার সাকসেস হায়ার একাডেমির টিচারদের তুমি কিছু বলনি? রোহন বলল, ওদের শোনবার সময় আছে, ওদের কিছু বলে লাভ নেই। সুপারসনিক স্পিডে সিলেবাস এগোচ্ছে ওখানে, পরীক্ষার পর পরীক্ষা, বোঝানোর সময় কোথায় ওদের? হঠাৎ বাপ্পা বলে ওঠে, আন্টি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন দিলে হয় না? সুচরিতা দেবী বলেন, আমি কি পারবো? রোহন বলল, তাহলে তো আমার উতরে যাওয়ার চান্স থাকতে পারে। অন্যদিকে আবার অর্ঘ্যর সাথে বেরিয়েছে পুলু। টেক্সাসে কিভাবে সিনথিয়ার সাথে পরিচয় হয়, কিভাবে ওর সঙ্গে রুম শেয়ার করছিল, সেসব বিষয়েই আলোচনা করছিল। দুজনেই বাইরে থেকে গেছে, এজন্য ওদের দুজনের মধ্যে বন্ধুত্বটা খুব তাড়াতাড়ি হয়, আর তারপর ওদের মধ্যে সম্পর্ক তৈরি হয়, প্রেমের সম্পর্ক। পুলু একজন মহিলা হয়েও আরেকজন ইতালিয়ান মহিলার প্রেমে পড়েছে, আর এই বিষয়টাই হার্ট করছে পুলুর ফিয়ন্সে অর্ঘ্যকে। পুলু ওখানে গিয়ে কিভাবে চেঞ্জ হয়ে গেল, এই নিয়েই রাস্তায় তুমুল অশান্তি করে পুলুকে ওখানে একা ফেলেই চলে গেল অর্ঘ্য। এদিকে সুশোভনবাবু, বিশ্বনাথবাবু, শৈবাল আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হেড নীলাঞ্জন বসু গেছেন শিক্ষামন্ত্রীর সাথে এন্ট্রান্স এক্সামের পরীক্ষা নিয়ে, প্রশ্নপত্র রেডি করা নিয়ে, সেন্টার ডিস্ট্রিবিউশন, এসব ব্যাপারগুলো নিয়ে কথা বলতে। শিক্ষামন্ত্রী সুশোভনবাবুকে বললেন, কামালগাছি, মথুরাপুর, ঠাকুরালী চক, এই সেন্টারগুলো আসলে ক্রিমিনালের আখড়া। এই স্কুল আর কলেজগুলো থেকে সেন্টার সরাতে হবে। এদিকে সুশোভনবাবু বললেন যে প্রত্যেক 10 কিলোমিটার অন্তর অন্তর একটা করে সেন্টার রাখতে, যাতে ছেলে মেয়েদের যাতায়াতের সুবিধা হয়।
কিন্তু শিক্ষামন্ত্রী বললেন, যেখানে থানা স্ট্রং নয় সেখানে সেন্টার ফেলা যাবে না। সেখানে শিক্ষামন্ত্রী বাকিদের সাথে বুধায়ন দাশগুপ্তের পরিচয় করিয়ে দেন, যিনি সাংস্কৃতিক কলেজের কেমিস্ট্রির এইচওডি। পরের দিন পুলু ওর মায়ের কাছে গিয়ে খুবই কান্নাকাটি করে কাল রাতের অর্ঘ্যর ওই বিহেভিয়ারের জন্য, আর সিনথিয়ার সব ব্যাপারটাও খুলে বলে। অন্যদিকে সাকসেস এর হেড মিস্টার আগরওয়াল এসেছেন শিক্ষামন্ত্রীর কাছে কেমিস্ট্রি মাসের বিরুদ্ধে কথা বলতে, কিন্তু মিনিস্টার বললেন ওনার সাথে আপনার কিসের রাইভেলিটি, উনি তো মুদির দোকান চালান আর আপনি শপিং মল। এসব ঝামেলাগুলো ছাড়ুন, সেটেলমেন্টে আসুন। সোশ্যাল মিডিয়ায় ওনার কত ফলোয়ার জানেন, কত পপুলার উনি সেটা জানেন? মিস্টার আগরওয়াল বলেন, মুদির দোকান যে শপিং মলের কাছে সেটেল হতে পারে না সেটা আপনি কি করে জানলেন? আর আমার বিজনেস পলিসিটা হলো মনোপলি। আপনিই তো আমাকে নিয়ে খেলছেন মশাই। আমার 30 একর জমির প্রপোজালটা ঝুলিয়ে রেখেছেন। মশাগ্রামের স্কুলের অ্যাফিলিয়েশনটা আটকে রয়েছে। সুশোভন লাহিড়িকে নিয়ে এসে কোয়েশ্চেন পেপারের মডেল চেঞ্জ করাচ্ছেন। এগুলো কি ঠিক করলেন? এডুকেশন মিনিস্টার বললেন, লাহিড়িকে সিএম নিয়ে এসছেন, দু একটা অনেস্ট লোকও তো লাগবে অফিসে। মিস্টার আগরওয়াল রেগে গিয়ে বললেন, আপনার আর আমার একটা আলাদা ডিল আছে। আমি টাকা ইনভেস্ট করছি বলেই আপনার এই ডিপার্টমেন্টের এত গ্ল্যামার। আমার ইঞ্জিনিয়ারিং কলেজ, স্কুল, অ্যাপ সবই কানেক্টেড। আপনি যদি আমাকে না দেখেন আমি কি করে আপনাকে দেখব? ওদিকে সেদিনের ঘটনার জন্য পুলু তার বাবা আর মাকে নিয়ে অর্ঘ্যর বাড়ি যান, আর এই ঘটনার জন্য অর্ঘ্যর সঙ্গে যে আর পুলুর বিয়ে দেবে না সেটাও ফাইনাল করে আসেন শ্বেতা দেবী। ওদিকে আগরওয়াল অর্ঘ্যকে ডেকে পাঠিয়ে বলে, আমাদের সাবস্ক্রিপশন 15% কমে গেছে, তুমি জানো? মার্কেটিং হেডকে তুমি তো, তাহলে রিপোর্ট করনি কেন? বাবার রেফারেন্সে এখানে চাকরি পেয়েছো, চাকরি চলে গেলে গার্লফ্রেন্ড থাকবে তো? অর্ঘ্যর বাবা শৈবালবাবু সুশোভনবাবুর ভালো বন্ধু, তাই ছোটবেলাতেই অর্ঘ্যর সাথে পুলুর সম্বন্ধটা ঠিক হয়েছিল। এরপর মোহিত আগরওয়াল সুচরিতা দেবীকে ইনভাইট করে সাকসেসে, যেখানে গেলে তাকে অনেক টাকার পরিবর্তে সেখানে কেমিস্ট্রি পড়ানোর জন্য বলেন, কিন্তু সেখানেও সুচরিতা দেবী না করে দিয়ে চলে আসেন। পরদিন সকালে সুশোভনবাবু জানতে পারলেন যে তার মেয়ে পুলু একজন মেয়েকে ভালোবাসে, কিন্তু সেটা কিছুতেই মেনে নিতে পারলেন না সুশোভনবাবু। প্রচণ্ড রেগে গেলেন এবং তার উপর হাত তুলবার জন্য এগোলেন। এরপর সেদিন সন্ধ্যাবেলা হঠাৎ সুচরিতা দেবীর দরজা ঠকঠক করে বাপ্পা এসে জানালো যে ওরা বোধহয় আমাদের পেজটা বন্ধ করে দিতে চাইছে, স্ট্রাইক মেরেছে, ফলোয়ার সাবস্ক্রাইবার হু হু করে কমে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ার পেজটাও বন্ধ করে দিয়েছে, কিছুই করা যাচ্ছে না, এবার বোধহয় তোমায় লাইভে আসতেই হবে। এরপর রেগে মেগে মোহিত আগরওয়াল অর্ঘ্যকে ফোন করে বললেন, কেমিস্ট্রি মাসি মানে তোমার ফিয়ন্সের মা তাই না? তিনি লাইভে এসে কি বলেছেন জানো? বলেছেন আমরা নাকি ফেক আইডি তৈরি করে এজেন্সিকে দিয়ে নেগেটিভ কমেন্ট করাচ্ছি, চ্যানেলটা স্ট্রাইক ডাউন করিয়ে নামিয়ে দিতে চাইছে। হায়ার এডুকেশন নাকি জানেই না সাকসেস কি করে আনতে হয়। শাশুড়ি মাকে সামলাও, না হলে খারাপ হয়ে যাবে। অন্যদিকে সুশোভনবাবু রিভুকে জানালো, রিভুও ব্যাপারটা বিশ্বাস করতে পারছিল না, পুলুর ব্যাপারটা। সুশোভনবাবু বললেন, পুলু যখন এখানে ছিল তখন তো ঠিকই ছিল, হঠাৎ টেক্সাসে গিয়ে পুলুর কি হলো? আমার মনে হয় এটা কোনো হরমোনাল প্রবলেম, ওকে একটা ভালো ডাক্তার দেখাতে হবে। মৌ অনেক বুঝিয়েও কাউকে কিছু বুঝিয়ে উঠতে পারলেন না। তখন পুলু রেগে গিয়ে বাড়ি ছেড়ে দিয়ে ওর মার কাছে গিয়ে উঠল। এদিকে সাকসেস কোচিং সেন্টারে রোহনের পরীক্ষা একদম ভালো হয়নি। ওখানকার টিচার সব স্টুডেন্টদের সামনে রোহনকে চূড়ান্ত অপমান করলো। এদিকে বাপ্পা পুলুকে বলল যে বিষয়টা একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, সাকসেস একাডেমি ভার্সেস কেমিস্ট্রি মাস্টার। আদা জল খেয়ে ওই একাডেমিটা এই চ্যানেলটার পিছনে পড়ে গেছে। বাপ্পা বলল, প্রতি বছর ওখান থেকেই টপারগুলো বের হয়, রাতারাতি এমন ক্রেজ শুরু হয় যে সবাই ঝাঁপিয়ে পড়ে ওখানে ভর্তি হওয়ার জন্য। পোস্টারে, ব্যানারে সব জায়গায় ওদের টপারগুলোর ছবি। আমাদের যদি এরকম হতো তাহলে রাতারাতি চ্যানেলটা কোথায় পৌঁছে যেত। এই সাকসেস একাডেমি, বেস গাইড একাডেমি কোনো না কোনোভাবে 70 to 75% সাজেশনস মিলিয়েই দিচ্ছে, বাকি ওই 20 to 25% ওটা তো মেরিট। কোনো একটাভাবে যদি কিছু জোগাড় করা যেত তাহলে আমাদের চ্যানেলটাও অনেক উঁচু জায়গায় পৌঁছে যেতে পারত।
এদিকে অর্ঘ্য পরদিন আবার পুলুকে ডেকে পাঠিয়েছে সেদিনের বিহেভিয়ারের জন্য ক্ষমা চাইতে। কথায় কথায় অর্ঘ্য এটাও বলে যে মাত্র 6 মাসে আন্টির 5 লাখ সাবস্ক্রিপশন বেড়ে গেছে। দেখ, আমি এই এডুকেশন সেন্টারেই কাজ করি, আমি যদি কিছু হেল্প করতে পারি। আমি খুব ভালো করেই জানি যে তোরা জেইর সাজেশনস খুঁজছিস। তোদের এটাও জেনে নেওয়া দরকার যে আমার কোম্পানি তোদের অনেক ক্ষতি করার চেষ্টা করছে। তোদের একটা ভালো সাজেশনসের খুবই দরকার। মিলে গেলে আন্টিকে আর কেউ আটকাতে পারবে না। পুলু বলল, মামুনি সাজেশনস নেয় না। কিন্তু পুলু বাপ্পারের সেই কথাটা মনে পড়ে যায়। তখন শেষমেশ রাজি হয়ে যায় পুলু অর্ঘ্যের কথাতে এবং অর্ঘ্যর পরিকল্পনা মাফিক চৌভাগা মোড় বলে একটা জায়গায় যেতে বলে পুলু আর ঈশানীকে। একটু রাতের দিকে ওরা সেখানে যায়। গিয়ে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ওরা গেলে ওদের হাতে একটা পেন ড্রাইভ দিয়ে বলে, এটাতে সাকসেস এডুকেশনের সব সাজেশনসগুলো আছে, অর্ঘ্যদা পাঠিয়েছে। কিন্তু আমরা দেখতে পাই যে অন্ধকারে কেউ একজন ওদের ভিডিও ক্লিপ নিচ্ছে, সেটা ওরা বুঝতে পারে না। অন্যদিকে পরীক্ষার 1 সপ্তাহ আর বাকি, কিন্তু সুচরিতা দেবীর ছাত্রছাত্রীদের মক টেস্ট খুব একটা ভালো যায়নি। তাই উনি একটা ভিডিওতে বলেন যে এবার থেকে তিনি সাজেশন বেসড পড়াশুনো করাবেন, আর উনি ডেসক্রিপশানে যে সাজেশনগুলো দিচ্ছেন সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে বলেন সকল স্টুডেন্টদের। এরপর এলো সেই এক্সামের দিন, যেদিন সবাই জানতে পারলো প্রশ্নপত্র লিক হওয়ার কথা। আচ্ছা বন্ধুরা, আমি এতক্ষণ পরীক্ষার 7 মাস আগে থেকে পরীক্ষার 1 সপ্তাহ আগের কথা সমস্তটাই তোমাদেরকে জানালাম। এবার আসি বর্তমানের কথাগুলো নিয়ে। যেদিন সুচরিতা দেবী অ্যারেস্ট হলো তার পরের ঘটনায়। এদিকে সুচরিতা দেবী জেলে গেলে অন্যদিকে সুশোভনবাবু রিভুকে বলল যে এই কাজটা আমার অফিসের বস নীলাঞ্জন বসু হয়তো করতে পারে। সেই অন্য কাউকে দিয়ে সুচরিতার বিরুদ্ধে কেসটা করিয়েছে। রিভু বলে, তোমার বস হয়ে এই কাজটা করলো? তাহলে তোমার এত বছর ধরে অনেস্ট হওয়ার কী ফল হলো বাবা? তাহলে তোমাদের ডিপার্টমেন্ট সাকসেসের হেডের সঙ্গে মিলে আছে। অন্যদিকে সুচরিতা দেবীকে কোর্টে প্রেজেন্ট করার সময় কেউ একজন তার গায়ে কালি ছিটিয়ে দেয়। কোর্টে বিপক্ষ দলের উকিল জিজ্ঞেস করলো, আপনি হঠাৎ করে সাজেশনস দিতে গেলেন কেন? সুচরিতা দেবী বললেন, আমি অনলাইনে 1 লক্ষ স্টুডেন্ট পড়াই। পরীক্ষার আগে সাজেশনস দেওয়াটা আমি টিচারদের ডিউটি বলে মনে করি। এরপর উকিল প্রশ্ন করলো, আপনি হঠাৎ করে ইউটিউব চ্যানেলটা খুললেন কেন? সুচরিতা দেবী বললেন, আমি পড়াতে ভালোবাসি। কোনো কম্পিটিটিভ এক্সাম কোর্স যথেষ্ট এক্সপেন্সিভ। যে কোনো ছাত্রছাত্রীরা নামি দামি কোচিং সেন্টারে পড়তে পারে না, তারাই আমার ছাত্রছাত্রী। আর আমি এই বয়সে এসে নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। আর ছাত্র পড়িয়ে আমি যেটুকু উপার্জন করি তাতেই আমার চলে যায়। উকিলবাবু বলল, এটাই কারণ আপনার সাজেশনস দেওয়ার, টাকা রোজগার করা। কারণ একবার যদি সাজেশনস মিলে যায় তাহলে সাবস্ক্রাইবার ফলোয়ার বেড়ে যাবে আর উনি রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবেন। এরপর উকিল বাপ্পাকে উইটনেস বক্সে ডেকে তার আর সুচরিতা দেবীর হয়ে কাজ করার জন্য কত টাকা পায় জিজ্ঞেস করলেন। বাপ্পা বলল, প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়া হয়। তখন উকিল বললেন, এটাই সুচরিতা দেবীর ব্যবসা, গরিব ছাত্রছাত্রীদের নিয়ে। সুচরিতা দেবীকে আরও ইন্ট্রোগেট করতে হবে জানিয়ে 3 মে অবধি কাস্টাডিতে রাখার অনুরোধ করলেন বিপক্ষ দলের উকিল। এরপর আমরা দেখতে পাই সেই ছেলেটিকে, যে ছেলেটি সুচরিতা দেবীর গায়ে কালি ছড়িয়েছিলেন। সে একটি বাসে করে কোথাও যাচ্ছিল, আর সেই বাসেই ছেলেটিকে ফলো করছে সুচরিতা দেবীর মেয়ে পুলু। পুলুকে দেখতে পেয়ে ছেলেটি বাস থেকে নেমে পড়ল, সঙ্গে সঙ্গে পুলুও নামল। অন্যদিকে জেলে সুচরিতা দেবীর সাথে দেখা করতে এসেছে একজন নতুন উকিল, আদিত্য সরকার। এই উকিলটি মৌয়ের বন্ধু। মৌয়ের অনেক অনুরোধেই এবার সুচরিতা দেবীর হয়ে আদিত্য কেসটা দেখবে। আগের উকিলটা কিছুই করছিল না। উকিলকে দেখেই সুচরিতা দেবী বলে উঠলেন, আমি কিছুতেই চ্যানেল বন্ধ করব না। আদিত্যবাবু বলল, আপাতত বলেও তো একটা জিনিস আছে মিসেস লাহিড়ী। এই কথার মানে জানতে চাইলে আদিত্য বলল, শুধু 21-এর ডেটাটা ধরলেই আমাদের দেশে প্রতি বছরে 13,000-এরও বেশি স্টুডেন্ট সুইসাইড করেছে এই কম্পিটিটিভ এক্সামের প্রেসার নিতে না পেরে। মানে 35 মিনিটে একজন। আসলে 150 মিলিয়নের অনলাইন এডুকেশনকে খোঁচা দিয়েছে আপনার ওই ছোট্ট পুচকি চ্যানেলটা। আপনি যদি এখান থেকে বের না হন তাহলে
বাকি লড়াইটা লড়বেন কি করে মিসেস লাহিড়ী? আপনি আপাতত ওদের কথা অনুযায়ী আপনার চ্যানেলটা বন্ধ করে দিন। এদিকে সেদিন সেই ছেলেটাকে ধরতে না পেরে আজ আবার তার বস্তিতে এসে উপস্থিত হয়েছে পুলু। ওকে ফলো করছে দেখতে পেয়ে ছেলেটা সেখান থেকে দৌড়ে পালাতে যায় এবং পালাতে পালাতে পুলু ওর হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে দৌড়তে থাকে। তখন ছেলেটা পুলুকে পিছন পিছন তাড়া করে। হঠাৎ করে পুলু একটা পুলিশের গাড়ির সামনে এসে পৌঁছায় এবং গাড়ির ধাক্কায় পড়ে যায়। সেখান থেকে ছেলেটি তো পগার পার। অন্যদিকে মৌ, আদিত্য, বাপ্পা, রিভু ডেকেছে ডিএসপি সিংকে। মৌ বলল পরশু মায়ের বেল হয়েছে, কিন্তু কেসটা এত তাড়াতাড়ি বোধহয় ছেড়ে দেওয়া যায় না। আসল গল্পটা আরও মারাত্মক। ডিএসপি কী রকম জানতে চাইলে মৌ তাকে ওই ছেলেটির একটা মোবাইলে ফটো দেখায়। ডিএসপি এও বললেন যে সাকসেস একাডেমি যে এই কেসটার সাথে জড়িত সেটা প্রুভ করতে পারবে তোমরা? তখন মৌ একটা মোবাইল বের করে দিল, যেটা পুলুর কাছ থেকে পেয়েছিল সে। এখানে যাবতীয় মেসেজগুলো রয়েছে। মেসেজ সেন্টার খুলতেই অর্ঘ্যের সাথে ছেলেটির মেসেজগুলো ওপেন হয়। অর্ঘ্যই ছেলেটিকে দিয়ে সুচরিতা দেবীর মুখে কালি ছিটিয়েছিল। ওদিকে হাত ভেঙে হাসপাতালে ভর্তি আছে পুলু। সুচরিতা দেবী তাকে খাইয়ে দিচ্ছেন, আর সুশোভনবাবু ইন্স্যুরেন্সের কাগজপত্রগুলো সাইন করছেন, কারণ আজ পুলুর ডিসচার্জ। ঠিক সেই সময় সেখানে আসে মিস্টার মোহিত আগরওয়াল। এসে মিষ্টি ভাষায় ভয় দেখিয়ে ফোনটা ফেরত দিতে বলে, না হলে বলে আরও বিপদ বাড়বে। এরপর সুশোভনবাবু যান অফিসে তার বস নীলাঞ্জন বসুর কাছে। রেজিগনেশন লেটারটা দিয়ে বলেন আদালতে দেখা হবে। নীলাঞ্জনবাবু বললেন আপনি ভুল করছেন। সুশোভনবাবু বললেন জীবনে অনেক ঠিক করে ফেলেছি, এবার একটু ভুল করা দরকার। অন্যদিকে অনেক খুঁজে সেই ছেলেটিকে অ্যারেস্ট করলো পুলিশ এবং জেলে নিয়ে গিয়ে প্রচণ্ড মারধর করে সব কিছু কনভিন্স করায়। এই খবরটা বাইরে এসে মৌ আর পুলুকে জানালো আদিত্য। মৌ বলল অর্ঘ্যকে একবার কনভিন্স করা যায় না। আদিত্য বলল সে যেতেই পারে, কিন্তু আমরা যদি অর্ঘ্যের দিকে টান নিয়ে কেসটাই ঢুকি ওরা কিন্তু পুলুকেও টানবে, কেননা সাজেশনসের ব্যাপারটার সাথে পুলুও জড়িত। যদিও ও ওর মাকে ভালোবেসেই কাজটা করেছে, আর এটা যে অর্ঘ্যর প্ল্যান সেটা তো ও পুলু বুঝতে পারেনি। পুলু বলল আমার যা দোষ আমার অ্যাডমিট করতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই একাডেমিগুলো, ওদের এই কোটি কোটি টাকার বিজনেস, ওদের এই মাফিয়াগিরি, করাপশন, এগুলো তো এক্সপোজড হবে। আদিত্য বলল কিন্তু যদি তোমায় ওরা এই কেসটায় টানে তাহলে কেসটা শুধুমাত্র করাপশনের এগেনস্টে থাকবে না, কাদা আমাদের গায়েও লাগবে। পুলু এই সাজেশনসের ব্যাপারে সুচরিতা দেবীকে এখনও কিছু জানায়নি, তাই রিভু পুলুকে টেনে নিয়ে আসে এই সত্যিটা বলার জন্য। সত্যিটা জেনে গিয়ে সুচরিতা দেবী বললেন কেন এমন করলি পুলু, তোর এত লোভ? পুলু কাঁদতে কাঁদতে বলল আমি বুঝতে পারিনি মা। সুচরিতা দেবী রেগে গিয়ে বললেন আমি আর চ্যানেলটা চালাবো না, বন্ধ করে দেব। এবার ভয়ে শৈবালবাবু আর নীলাঞ্জনবাবু এসেছে মোহিত আগরওয়ালের কাছে। শৈবালবাবু বলেন আপনি কি করে অর্ঘ্যকে দিয়ে এমন একটা কাজ করালেন? সুচরিতা লাহিড়ীকে ফাঁসাতে গিয়ে আপনি আমার ছেলেকে ফাঁসিয়ে দিলেন। শিবু মালি তো ধরা পড়েছে, দুদিন বাদে ওরা তো অর্ঘ্যকেও ডেকে নিয়ে যাবে। নীলাঞ্জনবাবু বললেন অর্ঘ্য ফাঁসলে শৈবাল ফাঁসবে, আর শৈবাল ফাঁসলে আমিও ফাঁসবো। আফটার অল এটা আমার ডিপার্টমেন্ট। মোহিত আগরওয়াল বলল সুচরিতা দেবীকে আমার কাছে ক্ষমা চাইতে বলুন। বুধানবাবুকে, যিনি বেস্ট গাইড একাডেমির হয়ে কাজ করছিলেন, তাকে ফাঁসিয়ে দেন। শৈবালবাবু তার ছেলে অর্ঘ্যর কাছে এসে দাঁড়ালে অর্ঘ্য বলল ভয় পেও না বাবা, আমার কেউ কিচ্ছু করতে পারবে না, কারণ আমি ফাঁসলে পুলিও ফাঁসবে। আর সুশোভনবাবু বা সুচরিতা দেবী কেউই নিশ্চয়ই এটা চাইবে না। পরদিন সকালে নীলাঞ্জনবাবু যান শিক্ষামন্ত্রীর কাছে। মিনিস্টার বললেন আমি তো আগেও তোমাকে বলেছিলাম মোহিত আগরওয়ালের থেকে দূরত্ব বজায় রাখতে, এখন আমার কাছে এসেছো কেন? আমি নিজে এনকোয়ারি বসাবো তোমাদের বিরুদ্ধে। রোহন কিছুতেই দরজা খোলে না। রোহনের বাবা এসে ধাক্কাধাক্কি করাতে দরজা খুলে যায়, দেখে রোহন আত্মহত্যা করেছে। রোহন দেওয়ালে একটা সুইসাইড নোট লিখে গেছে সাকসেস একাডেমির বিরুদ্ধে। লিখেছে বাবা মা, আমি ডাক্তার হতে পারলাম না, আর না পারলে তোমরা কষ্ট পাবে।
তোমরা ভেবেছিলে সাকসেসে পড়লেই আমি ভালো স্টুডেন্ট হয়ে যাব, কিন্তু ওখানে তো পড়াই না বাবা, খালি এক্সাম নেয়, আর রেজাল্ট আউট হলে যারা কম মার্কস পায় তাদের হিউমিলিয়েট করে। রোহনের মা পাগল হয়ে গেছে, কেননা রোহন বারবার করে এই কথাগুলো আগেও ওদের বলেছিল সুচরিতা দেবীর কাছে পড়বে, কিন্তু ওর বাবা রাজি হয়নি। অনেক টাকা লোন নিয়ে সাকসেস একাডেমিতে ভর্তি করেছিলেন। সুইসাইড নোট নিয়ে পুলিশের কাছে গেলে পুলিশ বলে এই সুইসাইড নোটের ভিত্তিতে সাকসেস একাডেমিকে অ্যারেস্ট করতে গেলে ওর বাবা মাকেও অ্যারেস্ট করতে হবে। তখন সুচরিতা দেবী সাকসেস এডুকেশন সেন্টারের সামনে রোহনের একটি ফটো নিয়ে ধর্নায় বসে আর লাইভে এসে বলেন, এইভাবেই আমাদের দেশে কত কত ছেলে সুইসাইড করছে পড়াশুনোর চাপ সামলাতে না পেরে। এখনও পর্যন্ত পুলিশ সাকসেস হায়ার এডুকেশনের বিরুদ্ধে ডায়েরি করেনি। ওনার লাইভ ভিডিওটা অনেকেই দেখছেন এবং প্রত্যেকে ওনার সাথে একমত হয়ে ওনাকে জয়েন করবেন ঠিক করেছেন। সুচরিতা দেবী কিছুতেই সাকসেস হায়ার এডুকেশনের সামনে থেকে উঠছিলেন না। মোহিত আগরওয়াল বললেন, কি করলে আপনি এখান থেকে উঠবেন? সুচরিতা দেবী বললেন, জাস্টিস, আমার জাস্টিস চাই। এরপর প্রচুর সংখ্যক স্টুডেন্ট সেখানে এসে জমা হয়। প্রেস, মিডিয়া, মিনিস্টার অবধি খবরটা পৌঁছে যায়। শেষমেশ মিনিস্টার বাইরে এসে একটা রেজাল্ট আউট করে, বলেন যে সুচরিতা দেবীর মতো মানুষ যে বিনা পয়সায় গরিব দুঃখী মানুষদের পড়াচ্ছেন, এটা একটা বিশাল শিক্ষার বিষয়। আমরা ঠিক করেছি যে সরকারের পক্ষ থেকেও এমন একটা অ্যাপ বের করা হবে যেখানে গরিব স্টুডেন্টরা পড়তে পারবে। সমস্ত বড় বড় একাডেমিগুলো এইসব কেসের সঙ্গে জড়িত আছে, তাদের বিরুদ্ধে তদন্ত করবেন কলকাতা পুলিশ। এবারেই সমস্ত তদন্ত শুরু হয়, প্রত্যেককে ডেকে ডেকে ইন্ট্রোগেট করা হয়। আর শেষমেশ সাকসেস হায়ার এডুকেশনের বিরুদ্ধে একটা ডায়েরি নেয় পুলিশ। রোহনের মা বাবাই ডায়েরি করেন। শেষ পর্যন্ত অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় সাকসেস হায়ার এডুকেশনাল হেড মোহিত আগরওয়ালকে। তো বন্ধুরা, এভাবেই সত্যের জয় হয়। আর অনেক লড়াইয়ের মুখোমুখি হয়ে সুচরিতা দেবী এটা প্রমাণ করে দেন যে কোনো বড় উপরে অলার চাপ থাকলেও সত্যিকে কখনোই দমানো যায় না। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। নমস্কার।